বৈযোগ চিত্র বৈচিত্র্যে শুরু করতে যাচ্ছি বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস রেবেকা। উপন্যাসটি লিখেছেন ব্রিটিশ সাহিত্যিক দাফনে দু মরিয়ে। এটি অনুবাদ করেছেন শিউলি মজুমদার। বইটি প্রকাশিত হয়েছিল 1938 সালে। আপনারা অনেকেই হয়তো একটা টার্মের সাথে পরিচিত, যেটার নাম রেবেকা সিনড্রোম। রেবেকা সিনড্রোমের একটা বিজ্ঞানসম্মত নামও আছে, রেট্রোঅ্যাক্টিভ জেলাসি। এই রেবেকা সিনড্রোম নামটি দাফনে দু মরিয়ের উপন্যাস রেবেকার নামানুসারেই চিহ্নিত করা হয়েছে। তাহলে শুরু করতে যাচ্ছি বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার বা রহস্য উপন্যাস রেবেকা। আজ উপন্যাসটির প্রথম পর্ব। কাল রাত্রে স্বপ্ন দেখেছি আমি, যেন আবার ম্যান্ডারলে গিয়েছি। বদ্ধ ফটকের সামনে দাঁড়িয়ে আছি। দারোয়ানকে অনেক ডাকাডাকি করেও উত্তর পেলাম না। ফটকের মোর্চে ধরা শিকগুলোর ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম শূন্যপুরী অন্ধকার। তারপর প্রত্যেক স্বপনচারীর মতোই কি এক অলৌকিক শক্তি বলে অশরীরী আত্মার মতো বদ্ধ ফটকের মধ্য দিয়ে ভেতরে ঢুকে গেলাম। গাড়ি চলার আঁকা বাঁকা পথটি দিয়ে চলতে চলতে অবাক হয়ে ভাবছি, এই কি আমাদের আগেকার সেই সুন্দর ও বিস্তীর্ণ পথ? এগিয়ে যেতে যেতে গাছের দোলানো একটি শাখায় আচমকা ধাক্কা খেয়ে বুঝতে পারলাম পথটির এই রূপান্তরের রহস্য কোথায়। প্রকৃতি দিনের পর দিন এখানে তার অজস্র ভাণ্ডার খুলে বসেছে। বিজন পথের দুধারে গভীর কৃষ্ণ স্তব্ধ বনানী, বীচ, এলম, ওক, চারিধারে কত রকমারি গাছের সারি, নাম না জানা কত বন্যলতা গুল্ম একে অপরকে জড়িয়ে নিবিড় অরণ্যের সৃষ্টি করেছে। অরণ্য হতে অরণ্যানী গভীর হতে গভীরতর হয়েছে আজ ম্যান্ডারলে সেই শ্যামল বনভূমি। শ্যামল দুর্বাদল আর শৈবালের ঘন আস্তরণে সমস্ত পথ ছেয়ে গেছে, তাই পথটি আজ এত ক্ষীণকায়। মাঝে মাঝে আমি পথ হারিয়ে ফেলছি। কোন মরা গাছের তলায় বা বৃষ্টির জলে ভরা কোনো ডোবার গা ছুঁয়ে আবার সেই ক্ষীণ পথরেখাটি উঁকি ঝুঁকি মারছে। এভাবে চলেছি তো চলেছি, পথ আর ফুরোয় না। বিচিত্র এই বন পথ দিয়ে চলতে চলতে হয়তো বা কোনো গোলকধাঁধায় গিয়ে পড়ব, কে জানে। কিন্তু না, হঠাৎ আমাদের বাড়ির সামনে এসে পড়লাম। বাড়িটা চারদিক অরণ্যের আবেষ্টনে এতক্ষণ যেন কত সঙ্গোপনে লুকিয়েছিল। সহসা আমার বুকের ভেতরটা ব্যথায় টনটনিয়ে উঠল। কান্নার আবেগে চোখ দুটো জ্বালা করতে লাগল। ম্যান্ডারলে, আমাদের সেই নিভৃত শান্তিনিকেতন। কালের কঠিন শাসনেও তার সুষমা ও নিরালা পরিবেশ আজও এতটুকু ম্লান হয়নি। এদিক ওদিক ঘুরে ঘুরে অবশেষে এলাম অলিন্দে, অলিন্দ থেকে আঙিনায়। ম্যান্ডারলের সবুজ বিস্তৃত এই অঙ্গন চলে গেছে নীল সাগরের অভিসারে। আমিও চলেছি সেদিক পানে। আমার স্বপ্নের চাঁদিমায় নিস্তরঙ্গ সাগরের রূপালী জলরাশিকে মনে হলো শান্ত ও অচঞ্চল একটি হ্রদ। উত্তাল কোনো ঢেউয়ের আঘাতে বা কালো মেঘের পাগলামিতে আমার এই স্বপ্ন সায়রের প্রশান্তি আর ব্যাহত হবে না। আবার প্রাসাদের দিকে চললাম। মনে হলো কালও যেন আমরা এখানে ছিলাম। ফুলবাগানে ঢুকে দেখি সেখানেও আদিম প্রকৃতির সেই চিরাচরিত খেলা। বাগানের মাঝে মাঝে বনঝোপ, কত কি নাম না জানা লতার ভিড়, কত কি বনকুসুম। রক্তিম রডোডেনড্রনগুলো অবাধ গতিতে বেড়ে উঠে একটু যেন নুয়ে পড়েছে। তাদের পায়ে পায়ে পরম নির্ভয়ে জড়িয়ে আছে অজানা কত বিচিত্র লতামঞ্জুরি। আইভি লতা তার শক্ত নিগড়ে লিলাক আর বার্চকে বন্দি করে রেখেছে। অনাদৃত এই বাগানে বেশ আসর জমিয়েছে। সবুজ নরম ঘাসের বুকে ড্যাফোডিলরা ফুটত যেখানে, নাম না জানা এক জাতের আগাছা সেখানে নির্ভয়ে বেড়ে উঠেছে। কাঁটা গাছের দৌরাত্ম্য তো চারিদিকে। দু চোখ ভরে আমি সেই অপূর্ব রহস্যময় বনশ্রী দেখছি আর মুগ্ধের মতো এগিয়ে চলেছি। অজস্র চাঁদের আলো প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে ঘিরে কি এক মায়ালোক রচনা করেছে যেন। নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সমস্ত মন প্রাণ দিয়ে অনুভব করছিলাম এ তো শূন্যপুরী নয়, প্রাণবন্ত, অন্ধকার নয়, আলোয় আলোকময়। লাইব্রেরি ঘরের দরজা ওই তো আধখোলা রয়েছে। টেবিলের উপর একগুচ্ছ গোলাপের পাশে পড়ে রয়েছে আমার রুমালটি। ছাইদানে কয়েকটি পোড়া সিগারেটের টুকরো। চেয়ারের নরম গদিতে আমাদের বসবার চিহ্ন তো এখনও সুস্পষ্ট। জেসপার, আমার প্রিয় জেসপার মেঝেতে শুয়ে আছে। তার প্রভুর পায়ের শব্দ শুনলেই জলজলে বড় বড় চোখ দুটি মেলে সে আনন্দে লেজ নাড়বে। সহসা সুনীল আকাশের পরিপূর্ণ চাঁদের গায়ে একখণ্ড কালো মেঘ এসে পড়ল। কোথা থেকে কে জানে? আমার অবাধ কল্পনার সব আলো এক নিমেষে গেল নিভে। আবার সেই প্রাণহীন পুরী প্রেতাত্মার মতো রইল দাঁড়িয়ে। মুখর অতীত স্তব্ধ হয়ে গেল। এ যেন এক সমাধি। আমাদের যা কিছু দুঃখ, বেদনা, দুর্ভোগ ও ভয়, সব কিছু চির সমাধি। এক লহমায় আমার মধুর স্বপ্নও ভেঙে গেল। কোথায় ম্যান্ডারলের সেই গোলাপ বাগান? ভোরবেলায় পাখিদের মিষ্টি মধুর কলকাকলি, বাদাম গাছের তলায় বসে চা খাওয়া, সাগরের মৃদু কল্লোল, প্রস্ফুটিত লিলি আর হ্যাপি ভ্যালির নয়নাভিরাম সব দৃশ্য। রূপকথার রাজ্য থেকে একেবারে নেমে এলাম মাটির পৃথিবীর অনাড়ম্বর ছোট্ট হোটেলের নিরস পরিবেশের অতি সাধারণ শোবার ঘরের বাস্তবতায়। দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে চোখ মেলে দেখি ভোরবেলাকার রোদের এক ঝলকে ঘর গেছে ভরে। আজ যে দিনের শুরু হলো তাতে পরিপূর্ণ শান্তি হয়তো থাকবে, কিন্তু বৈচিত্র্য তো কিছু নেই। ম্যান্ডারলের কথা, আমার স্বপ্নের কথা কিছুই আমরা দুজনে আলোচনা করব না, কারণ ম্যান্ডারলে আর আমাদের নেই। ম্যান্ডারলে হারিয়ে গেছে চিরতরে। ম্যান্ডারলের ফেলে আসা জীবনে আমরা আর ফিরে যেতে পারবো না তা জানি, তবুও তো সে জীবনকে ভুলতে পারি না। তখনকার অজানা অস্থিরতা, ভয়, ভাবনা সবই চিরতরে স্তব্ধ হয়ে গেছে। তবুও যে ফিরে ফিরে সেই সব স্মৃতি মনকে দোলা দিয়ে যায়। ম্যান্ডারলের স্মৃতিতে যখন তার মন বেঁধিয়ে ওঠে, আমি বেশ বুঝতে পারি। পলকহারা দৃষ্টি কেমন যেন উন্মনা হয়ে যায়। সুন্দর মুখখানি তার এক নিমেষে বিবর্ণ হয়ে ওঠে। তখন তিনি একটার পর একটা সিগারেট জ্বালবেন আর আনমনে বসে থাকবেন, একটি কথাও বলবেন না। সিগারেটের জ্বলন্ত টুকরোগুলো ঝরা ফুলের পাপড়ির মতো মেঝেয় জমবে। লোকে বলে দুঃখের কোষ্ঠী পাথরেই মানুষের জীবনের সত্যিকারের পরখ। দুঃখ না পেয়ে জীবনে নাকি বড় কিছু পাওয়া যায় না। দুঃখ আমরা জীবনে অনেক পেয়েছি, দুজনেই। জীবনের এক চরম সন্ধিক্ষণে ভয়, ভাবনা, নিঃসঙ্গতা ও মনস্তাপ দুজনেই ভোগ করেছি। আজ যে আমরা শান্তি ও স্বস্তিতে আছি, তার মূল্যও তো দিতে হয়েছে কম নয়। তবুও আজ আমরা সত্যিই সুখী, কারণ আমরা আর নিঃসঙ্গ নই। আমাদের জীবনের মত ও পথ এক হয়ে গেছে। আজকের সুখ দুঃখ সবই দুজনে সমান ভাগে ভাগ করে নিয়েছি। পরস্পরকে আমরা একান্ত করেই পেয়েছি। হোটেলের গতানুগতিক অনাড়ম্বর জীবনধারায় সহজ সরলতায় আমরা এখন বেশ অভ্যস্ত হয়ে গেছি। নানা রকম পত্রিকা, সাময়িকী, সংবাদপত্র, বই ইত্যাদি পড়ে আমাদের সময় যায় কেটে। সবচেয়ে আশ্চর্যের কথা, লজ্জার বাঁধ ভেঙে এখন আমি জোরে জোরে পড়তেও পারি। দেশ বিদেশের খবরাখবর আমি এখন পড়ে শোনাই তাকে। যে কোনো খেলাধুলার খবর, তা যত পুরনোই হোক, আমাদের দুজনকেই কত আনন্দ দেয়। কখনো বা ফিল্ডের পুরনো কোনো সংখ্যায় ইংল্যান্ডের বসন্ত ঋতুর বর্ণনা পড়তে পড়তে কল্পনায় আবার ম্যান্ডারলের জীবনে ফিরে যাই। পুরানো বইয়ের ছেঁড়া মলিন পাতাগুলোর মধ্য থেকেই যেন ম্যান্ডারলের মাটির সোঁদা গন্ধ পাই। একদিন বন্য পায়রার বিষয়ে একটি প্রবন্ধ পড়ে তাকে শোনাচ্ছিলাম। পড়তে পড়তে ম্যান্ডারলের কুঞ্জবনের একটি দিন আমার চোখের ওপর ভেসে উঠল। গ্রীষ্মকালের নির্জন দুপুর। পায়রাগুলো শান্ত ও মিষ্টি সুরের অশ্রান্ত বক বক বকম শুনতে শুনতে আমি গাছের ছায়ায় ঝরা পাতার বিছানায় তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। এমন সময় আমায় খুঁজতে খুঁজতে জেসপার এলো সেখানে।
পায়রাগুলো ডানা ঝটপট করে এক নিমেষে কে কোথায় পালিয়ে গেল। চারিধার আবার নিঝুম নিথর। চমকে দেখি সূর্যের শেষ রশ্মিটুকু ম্লান হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। বেলা যে পড়ে এলো। গায়ের ধুলো ছেড়ে জেসপারের সঙ্গে চলতে লাগলাম। মন যেতে চায় না, তাই ফিরে ফিরে পেছনে তাকাই। আপন ভাবনায় মশগুল হয়ে কতক্ষণ চুপ করেছিলাম কে জানে। হঠাৎ চেয়ে দেখি তার চেহারা গেছে বদলে। দৃষ্টি নিমেষ সারা বিয়োবল, মুখখানিও বড় মলিন। অপ্রস্তুত হয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলাম। অবশেষে এক জায়গায় ক্রিকেট খেলার বিবরণ পেয়ে জোরে জোরে পড়তে শুরু করলাম। আর চোখে একবার তাকিয়ে দেখলাম তার সুন্দর মুখখানি আবার সহজ ও স্বাভাবিক হয়ে এসেছে। যে স্মৃতির ভারে তার মন ব্যথিয়ে ওঠে, তাকে ভুলে থাকবার জন্যে আমাদের কত আয়োজন, কিন্তু পারি কই। বিকেলে হোটেলের বারান্দায় দুজনে চা খেতে বসে আমার মনে জাগে ম্যান্ডারলের বিকেল 4:30 স্মৃতি। কল্পনার ডানা মেলে ম্যান্ডারলের জীবনে আবার ফিরে যাই। কাঁটায় কাঁটায় 4:30 লাইব্রেরি ঘরে আগুনের ধারে টেবিলে তুষার শুভ্র আচ্ছাদনের ওপর চায়ের আয়োজন। রূপোর ট্রে, কেটলি, পেয়ালা, পিরিচ আর থরে বিথরে বিচিত্র কত সুস্বাদু খাবার। কত রকমারি খাবার যে দেওয়া হতো, আমি সবগুলোর নামও জানতাম না। আমরা খুব অল্পই খেতাম, কিন্তু আমাদের টেবিলে একবারে যে পরিমাণে খাবার পরিবেশন করা হতো, তা দিয়ে একটা পরিবারের 1 সপ্তাহ চলে যাবার কথা। আমি অবাক হয়ে ভাবতাম, এত খাবার দিয়ে কী হয়? আমরা যে খাবারগুলো খেতাম না, সেগুলো কি নষ্ট হতো? মিসেস ডানভার্সকে এ প্রশ্ন করার মতো সাহস আমার ছিল না। আমি বেশ কল্পনা করতে পারি, যদি সে প্রশ্ন কখনো তাকে করতাম, তাহলে কোনো কথা না বলে মৃদু হেসে আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ সে তাকিয়ে থাকত। সেই হাসিতে থাকত নীরব ভৎসনা, প্রচ্ছন্ন অনুকম্পার রেশ। তার চোখের নীরব ভাষা যেন আমাকে বলতো, মিসেস ডি উইন্টার বেঁচে থাকতে এমন অভিযোগ তো কোনোদিন করেননি। মিসেস ডানভার্স, সত্যি আমি তাকে কোনোদিনই কি ভুলতে পারবো? এক এক সময় ভাবি, মিসেস ডানভার্স আর ফ্যাবেল এখন কোথায়, কি করছে, কেমন আছে? মনে পড়ে প্রথম দিন মিসেস ডানভার্সের চোখের অদ্ভুত দৃষ্টি দেখে আমি বড় অস্বস্তি বোধ করেছিলাম। তার দৃষ্টি আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিল রেবেকার সঙ্গে সে আমার তুলনা করছে। সেই মুহূর্তেই আমাদের দুজনের মধ্যে দুস্তর ব্যবধানের সৃষ্টি হয়ে গেল। ভয় ভাবনার সেই সব দিনগুলির কবল থেকে আমরা দুজনেই চিরতরে মুক্তি পেয়েছি। ম্যান্ডারলে আর নেই। আমার স্বপ্নে দেখা ম্যান্ডারলে আজ গভীর বনের অন্তরালে পরিত্যক্ত, শূন্য, অন্ধকার। কোনোদিন কোনো পথ ভোলা পথিক হয়তো ম্যান্ডারলের বিজন বনপথের ছলনায় অকারণ ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টির তাড়নায় সেখানে আশ্রয় নিতে বাধ্য হবে। কিন্তু সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে এলে সেই ঘন বনের বিভীষিকায় তার গা ছমছম করে উঠবে নাকি? গাছের পাতাগুলি ঝিরঝির করে কেঁপে উঠলে তার নিশ্চয়ই মনে হবে সান্ধ্য বেশ পরে কোনো মেয়ে বুঝি সঙ্গোপনে চলেছে তার প্রিয় অভিসারে। ঝরা পাতার দল এদিক ওদিক ছড়িয়ে পড়লে মনে হবে মেয়েটি বুঝি ত্রস্ত পদে চলে যাচ্ছে। এখানকার দ্রাক্ষাকুঞ্জও তো সোনালি রোদের উজ্জ্বল আলোয় কি সুন্দর ঝিলিমিলি করছে। কিন্তু আশ্চর্য, এখানকার পরিবেশ আর ম্যান্ডারলের পরিবেশে কতই না প্রভেদ। ম্যান্ডারলের মায়াময় পরিবেশে ছিল যেন কোন মায়াবীর মায়ামন্ত্রের মোহন স্পর্শ। হয়তো একদিন আজকের এই অতি সাধারণ সহজ জীবনকেই খুব ভালোবেসে ফেলব। বাস্তব ঘেঁষা এই পরিবেশকে এখনও ভালোবাসতে পারিনি সত্যি, কিন্তু এখানেই যে আমি আমার আত্মবিশ্বাসকে ফিরে পেয়েছি, এ কথা অস্বীকার করতে পারি না। ম্যান্ডারলের পরিবর্তনের মতো আমার সম্পূর্ণ রূপান্তরও আমি বেশ বুঝতে পারছি। অপরিচিতদের সম্মুখে আমার সেই আগেকার লজ্জা, ভয়, সংকোচ আর আজ আর এতটুকুও নেই। প্রথম যখন ম্যান্ডারলে যাই, আমি ছিলাম লজ্জাশীলা, সশঙ্কিতা গেয়েও একটি মেয়ে। সংসার ও জীবন সম্বন্ধে একেবারেই অনভিজ্ঞা। কি করে সকলের মন পাব, সকলকে সুখী করব, কেবল তাই ভাবতাম। মিসেস ডানভার্সের মতো ম্যান্ডারলের আরও অনেকে হয়তো এই কারণেই আমাকে অবজ্ঞার দৃষ্টিতে
নিছক কৃপার পাত্রী হিসেবে দেখত। ম্যান্ডারলের সর্বময়ী কর্ত্রী রেবেকার পর আমি যে সেখানে কত বেমানান, আজ সেই নির্মম সত্যকে মনে প্রাণে বুঝতে পারি। মিসেস ভ্যান হপার নামে তথাকথিত ধনী ও ফ্যাশনদুরস্ত এক ভদ্রমহিলার আশ্রয়পুষ্ট অতি সাধারণ একটি মেয়ের চেহারা এতদিন পরেও আজ চোখের ওপর স্পষ্ট ভেসে উঠছে। সাধারণ কোট শার্ট জাম্পার পরা, ছোট ছোট সোজা চুল, প্রসাধনহীন একটি গেঁয়ো মেয়ের ছবি কল্পনা করে নাও। আর মিসেস ভ্যান হপার, উঁচু হিলের জুতোর ওপর তার মোটা মোটা বেটে দেহটি টলমল করছে। ঝালর লাগানো অদ্ভুত জমকালো পোশাক পরে তার বিশাল বিপুল দেহভার সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। তার মাথায় রয়েছে পুচ্ছ লাগানো বিরাট একটি টুপি, একদিকে একটু হেলে। হাতে তার একটি বিপুলকায় ব্যাগ, যার মধ্যে আছে পাসপোর্ট, ডায়েরি, ব্রিজ খেলার স্কোর কার্ড, কত কি দরকারি অদরকারি সব কাগজপত্র। রেস্তোরাঁর এক কোণে জানালার ধারে নির্দিষ্ট টেবিলে বসেই তার প্রথম কাজ ছিল এদিক ওদিক ভালো করে দেখে নেওয়া। তারপর একান্ত বিরক্তি ভরে বলে উঠতেন, একজনও নামকরা লোক দেখতে পাচ্ছি না তো, এখানে তাহলে এসেছি কেন শুনি? চাকর বাকরগুলোকে দেখতে নাকি? না, ম্যানেজারকে বলে বিল থেকে কাটতেই হবে। মন্টি কার্লোর বিখ্যাত সেই রেস্তোরাঁর জমজমাট খাবার ঘর আর আজকের এই শান্তিপূর্ণ ছোট্ট হোটেলের নিরিবিলি পারিপার্শ্বিক, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার আজকের সাথী আর সেদিনকার সাথী, দুজনের মধ্যে কতই না প্রভেদ, ভাবলে অবাক লাগে। আমার আজকের সাথী তার সুন্দর সবল হাতে ম্যান্ডারিন নিয়ে নীরবে বসে বাজিয়ে চলেছে, মাঝে মাঝে আমার দিকে চাইছে। আর সেদিনকার সাথী খাবার টেবিলে বসে খেতে খেতে লুব্ধ দৃষ্টিতে বারবার আমার প্লেটের দিকে চাইছিলেন, আমি কি খাচ্ছি তাই দেখতে। এই বিষয়ে তার ঈর্ষার অবশ্য কোনো সঙ্গত কারণ ছিল না, কারণ হোটেলের চাকর বাকররাও কি করে বুঝে নিত আমি মিসেস ভ্যান হপারের সমপর্যায়ের নই, অধীন মাত্র। তাই অন্যেরা যে খাবার না খেয়ে ফিরিয়ে দিয়েছে, এমন সব বাজে আর ঠান্ডা খাবারই তারা আমাকে খেতে দিত। একবার মিসেস ভ্যান হপারের দেশের বাড়িতে দিন কয়েক ছিলাম। সেখানকার পরিচারিকা কোনোদিন আমার ডাকে সাড়া দেয়নি। আমার কোনো কাজ সে কখনো করেও দিত না। সকালবেলাকার চা আমার শোবার ঘরের দরজায় অবহেলা ভরে রেখে চলে যেত। জীবন সম্বন্ধে আমার অজ্ঞতা আর ছেলে মানুষের চেহারাই হয়তো এজন্য দায়ী ছিল। মনে পড়ছে সেদিনও আমি বিস্বাদ খাবারগুলো কোনো রকমে গিলে যাচ্ছিলাম। মিসেস ভ্যান হপার একমনে তার সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে ব্যস্ত। এদিক ওদিক চেয়ে দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলাম, আমাদের পাশের যে টেবিলটি এতদিন শূন্য পড়েছিল, সেখানে একজন ভদ্রলোক একলা চুপচাপ বসে আছেন। মিসেস ভ্যান হপার খাওয়া শেষ হলে কাঁটা চামচ নামিয়ে রেখে সেদিকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগলেন। তিনি এমনভাবে দেখছিলেন যে আমারই কেমন লজ্জা করতে লাগলো। দেখতে দেখতে মিসেস ভ্যান হপারের চোখ দুটি উত্তেজনায় বড় বড় হয়ে উঠল। আমার দিকে একটু ঝুঁকে বেশ জোরে বলে উঠলেন, জানো উনি কে? ম্যান্ডারলের মালিক ম্যাক্স ডি উইন্টার। কিন্তু কেমন যেন অসুস্থ দেখাচ্ছে না ওকে? লোকে অবশ্য বলে স্ত্রীর মৃত্যুর পর থেকেই উনি এমন হয়ে গেছেন। মিসেস ভ্যান হপার চালবাজ, খোসামুদে এবং বড়লোক ঘেঁষা না হলে আমার জীবনের পরিণতি আজ কি হতো কে জানে। তার এই বিশেষ গুণগুলোই আমার আজকের জীবনের ভিত, এ কথা ভাবলে সত্যি অবাক লাগে। সমস্ত বিষয়ে তার অহেতুক কৌতূহল, অকারণ বাচালতায় প্রথম প্রথম মনটা আমার বিতৃষ্ণায় তিক্ত হয়ে উঠত। তার এই স্বভাবের জন্য লোকে আড়ালে তাকে উপহাস করলে বা এড়াবার জন্য তাকে দেখেই এদিক ওদিক সরে গেলে আবার কেমন দুঃখেও ভরে উঠত মনটা। মন্টি কার্লো সবাই জানে মিসেস ভ্যান হপার নামজাদা ধনী লোকেদের যেভাবেই হোক পাকড়াও করে তাদের সাথে আলাপ করবেনি। ব্রিজ খেলার মতো এটাও ছিল তার বড় একটা নেশা। তার শিকাররা তাদের বিপদ জানবার আগেই তিনি তাদের সুকৌশলে ফাঁদে ফেলতেন। এ ব্যাপারে তার আক্রমণ এত হঠাৎ ও সোজাসুজিভাবে হতো যে তারা আর পালাবার পথ খুঁজে পেত না। খাবার ঘর আর অভ্যর্থনা ঘরের মাঝে যে বিশ্রামের জায়গাটি ছিল, সেখানে একখানি আরাম কেদারায় মিসেস ভ্যান হপার দুবেলা খাবার পর বসে বসে কফি খেতেন। প্রত্যেককেই তার পাশ দিয়ে আসতে বা যেতে হতো।
তখনই তিনি তার ফাঁদ ফেলতেন। কত বছর চলে গেছে তারপর, কিন্তু মন্টি কার্লো হোটেলের সেই স্মরণীয় বিকেলবেলার কথা এ জীবনে ভুলব না। মনে হয় ঘটনাটি যেন কাল ঘটেছে। সেদিন খাওয়া শেষ করে মিসেস ভ্যান হপার তার নির্দিষ্ট সোফায় চুপ করে বসেছিলেন। হয়তো তখন তিনি ভাবছিলেন কি করে কোন উপায়ে নবাগত মিস্টার ডি উইন্টারের সাথে ঘনিষ্ঠ হওয়া যায়। হঠাৎ তার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আমার দিকে তাকিয়ে তিনি আদেশের সুরে বলে উঠলেন, ওপর থেকে আমার ভাগ্নের চিঠিটা নিয়ে এসো তো। সেই চিঠিটা যার মধ্যে সে তার মধু যামিনীর কথা লিখেছে, ছবি পাঠিয়েছে। তাড়াতাড়ি নিয়ে এসো। বুঝলাম তার ফন্দি ঠিক হয়ে গেছে। ভাগ্নেই হবে এবারকার পরিচয়ের প্রধান সূত্র। মনে মনে খুব বিরক্ত হলাম। কেন জানি না মনে হলো নবাগত এই ভদ্রলোক নিতান্ত গায়ে পড়া এমন পরিচয় রীতি একটুও পছন্দ করবেন না। কিন্তু মুখরা আত্মমর্যাদা জ্ঞান শূন্যা মিসেস ভ্যান হপারকে সে কথা বোঝাবে কে? চিঠিটা খুঁজে পেয়েও আমি নিচে যেতে একটু দ্বিধা করতে লাগলাম। মনে হলো যে কয়েকটি মুহূর্ত আমি যেতে দেরি করব, সেই কয়েকটি মুহূর্তই তিনি একটু নিরালায় শান্তিতে থাকবেন। একবার ইচ্ছে হলো অন্য পথ দিয়ে ঘুরে তাকে তার আসন্ন বিপদের কথাটা জানিয়ে সাবধান করে দিয়ে যাই। কিন্তু কিভাবে তাকে বলবো কথাটা, তা ভাবতেই মনের ইচ্ছা মনেই মিলিয়ে গেল। মিসেস ভ্যান হপারের পাশে বসে আগন্তুক ভদ্রলোকটির সাথে তার গায়ে পড়া অহেতুক পরিচয়ের প্রহসন দেখা ছাড়া আমার আর অন্য উপায় কি আছে? ফিরে এসে দেখলাম তিনি মিসেস ভ্যান হপারের পাশে সোফায় বসে আছেন। তাকে চলে যেতে দেখে হয়তো মিসেস ভ্যান হপার চিঠির জন্য আর অপেক্ষা না করে সোজাসুজি তার কাছে গিয়ে আপন পরিচয় পেশ করেছেন। কোনো কথা না বলে আমি চিঠিটা তার হাতে দিলাম। মিস্টার ডি উইন্টার আমাকে দেখেই উঠে দাঁড়ালেন। মিসেস ভ্যান হপার আমার দিকে না তাকিয়েই হাত নেড়ে বলে উঠলেন, মিস্টার ডি উইন্টার আমাদের সাথে কফি খাবেন। ওয়েটারকে বলো আর এক কাপ কফি দিয়ে যেতে। তার কথায় কেমন যেন একটা তাচ্ছিল্যের সুর প্রচ্ছন্ন ছিল। তাদের আলাপ আলোচনায় আমি একান্তই অবাঞ্ছিত। তার কথার সুরে সেটা বেশ স্পষ্ট হয়ে গেল। কোনো বিখ্যাত লোকের সাথে পরিচয় করবার সময় তিনি এরকম অবহেলার ভঙ্গিতেই আমার সাথে কথা বলেন। অনেকটা আত্মরক্ষার উপায় হিসেবেও তাকে এরকম ব্যবহার করতে হতো, কারণ একবার এক জায়গায় সকলে আমাকে তার মেয়ে বলে মনে করায় আমরা দুজনেই বড় অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। মিস্টার ডি উইন্টার আমাকে দেখে উঠে দাঁড়িয়েছেন বলে সত্যি আমি খুব অবাক হয়ে গেলাম। তিনি ইশারায় ওয়েটারকে ডাকলেন, তারপর মিসেস ভ্যান হপারের দিকে তাকিয়ে বললেন, আপনার কথার প্রতিবাদ করতে হচ্ছে বলে দুঃখিত। আমি নই, আপনারা দুজনেই আমার সাথে কফি খাবেন। আমার পরিত্যক্ত কঠিন চেয়ারটিতে তিনি এবার বসে পড়লেন। আমি মিসেস ভ্যান হপারের পাশে গিয়ে সোফায় বসলাম। এই ব্যবস্থায় মিসেস ভ্যান হপার খুব যে খুশি হলেন তা মনে হলো না। তবুও মুখের হাসি বজায় রেখে আমার এবং টেবিলের মাঝখান দিয়ে ঝুঁকে পড়ে খুব আগ্রহ ভরে তার সাথে তিনি অনর্গল কথা বলতে লাগলেন। আপনাকে একবার দেখে আমি ঠিক চিনতে পেরেছি। আপনি তো আমার ভাগ্নে বিলির বিশেষ বন্ধু। তাই ভাবলাম বিলি ও তার বউয়ের মধুযামিনীর ছবি আপনাকে দেখিয়ে দিই। এই যে ছবিটি দেখুন, এই যে ডোরা, বিলির বউ। কি সুন্দর দেখতে, তাই না? বিলি তো ডোরা বলতে একেবারে অজ্ঞান। বিলির ওখানে যে পার্টিতে আপনাকে আমি দেখেছি সেখানে ডোরা সেদিন ছিল না। আচ্ছা মিস্টার ডি উইন্টার, আমাকে আপনি ভুলে যাননি নিশ্চয়ই? উৎসুক দৃষ্টিতে একগাল হেসে মিসেস ভ্যান হপার তার দিকে তাকালেন। না, আপনাকে আমার বেশ মনে আছে। মিস্টার ডি উইন্টারের এই উত্তরে আনন্দে গদগদ হয়ে মিসেস ভ্যান হপার তাদের সেই প্রথম পরিচয়ের স্মৃতি সালঙ্কারে বলবার উপক্রম করতেই মিস্টার ডি উইন্টার তাড়াতাড়ি তার হাতে সিগারেটের কেসটি এগিয়ে দিলেন। মিস্টার ডি উইন্টারের প্রশান্ত গম্ভীর চেহারার দিকে তাকিয়ে সহসা আমার মনে হলো তার সুন্দর ও আত্মসমাহিত মুখখানিতে এমন একটা ভাব রয়েছে ভাষায় যাকে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। অনেককাল আগে দেখা কোনো চিত্রশালায় বিখ্যাত এক শিল্পীর আঁকা একখানি ছবি স্মৃতি আমার মানসপটে ভেসে উঠল। বিস্তৃত অতীতকালের অপরিচিত এক পুরুষের ছবি। মিস্টার ডি উইন্টার যেন তারই প্রতিমূর্তি। চিত্রকরের নাম আজ আর আমার মনে নেই, কিন্তু তার অপূর্ব সৃষ্টি সেই আলেখ্যখানি আমার মনের পরতে পরতে আঁকা হয়ে গেছে। সেই ছবি আজ শুধুই ছবি নয়,
একেবারে প্রাণবন্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে। অবাক বিস্ময়ে ভাবছিলাম, ভাবতে ভাবতে কখন তাদের আলাপনের সূত্রও হারিয়ে ফেলেছি। হঠাৎ শুনলাম মিসেস ভ্যান হপার তাকে বলছেন, শুনেছি ম্যান্ডারলে নাকি অপূর্ব জায়গা, একেবারে রূপকথার মতো অপরূপ। মিসেস ভ্যান হপার একটু চুপ করে তার দিকে তাকালেন, তিনি হয়তো একটু হাসবেন এই আশায়, কিন্তু তিনি তখন নীরবে ধূমপান করছেন। লক্ষ্য করলাম কেমন যেন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল তার চাহনি। আমি অবশ্য ম্যান্ডালের ছবি দেখেছি, সত্যিই অপূর্ব। বিলি বলেছে ম্যান্ডালের সৌন্দর্য অন্য সব জায়গার সৌন্দর্যকে ম্লান করে দেয়। আচ্ছা, অমন জায়গা ছেড়ে বিদেশে থাকতে আপনার ভালো লাগে? মিসেস ভ্যান হপার বকবক করেই চলেছেন। মিস্টার ডি উইন্টার এবারও কোনো উত্তর দিলেন না। তার এই একান্ত স্তব্ধতার পরিপূর্ণ অর্থ অন্য যে কেউ হলে হয়তো বুঝতে পারত, কিন্তু মিসেস ভ্যান হপারের সে বোধ শক্তি ছিল না। তিনি তার খেয়াল খুশি মতো বকতেই লাগলেন। লজ্জায় আর অপমানে আমার মুখ লাল হয়ে উঠল। ইংরেজরা কখনো তাদের নিজেদের বাড়ির প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে ওঠে না, আপনিও দেখছি তাই। আচ্ছা, শুনেছি ম্যান্ডারলের চিত্রশালায় নাকি পৃথিবীর বড় বড় কবি ও চারণদের অনেক মূল্যবান ছবি আছে। ওদিক থেকে কোনো উত্তর না পেয়ে এবার তিনি আমার দিকে চেয়ে বলতে লাগলেন, আমার মনে হয় কি জানো, ইংল্যান্ড বিজয়ের পর থেকেই ম্যান্ডারলে মিস্টার ডি উইন্টারের পূর্বপুরুষদের দখলে এসেছে। উনি অবশ্য এত বিনয়ী যে একথা হয়তো স্বীকারই করবেন না। আচ্ছা মিস্টার ডি উইন্টার, আপনার পূর্বপুরুষরা বোধহয় প্রায়ই তখনকার রাজা ও রাজপরিবারকে ম্যান্ডালের প্রাসাদে আমন্ত্রণ করতেন। তার এই অশোভন প্রগল্ভতায় আমি লজ্জায় এতটুকু হয়ে গেলাম। মিস্টার ডি উইন্টার কিন্তু তখনই উত্তর দিলেন, এথেলরেডের পর আর কোনো রাজাকে অভ্যর্থনা করা হয়নি। ইতিহাসে যাকে আনরেডি বলা হয় সেই এথেলরেড। আমার পূর্বপুরুষদের সাথে তিনি যখন থাকতেন তখনই তাকে এই নাম দেওয়া হয়েছিল, কারণ একদিনও তিনি সময় মতো খাবার টেবিলে উপস্থিত হতে পারতেন না। ভেবেছিলাম এই স্পষ্ট জবাবে মিসেস ভ্যান হপারের কাণ্ডজ্ঞান হয়তো ফিরবে, কিন্তু না, তিনি বোকার মতো অবিরাম বলে যেতে লাগলেন, তাই নাকি? আমি তো তা জানতাম না। আমার অবশ্য ইতিহাসের জ্ঞান খুবই অল্প। আমার মেয়ে মস্ত বড় বিদুষী, তাকে এই খবরটা জানাতে হবে তো। মিসেস ভ্যান হপারের এই নির্লজ্জ বাচালতায় আমি লজ্জা ও কুণ্ঠায় বিবর্ণ হয়ে নতমুখে ভাবতে লাগলাম, ধরনী দ্বিধা হও। মিস্টার ডি উইন্টার হঠাৎ আমার দিকে একটু ঝুঁকে শান্তস্বরে জিজ্ঞেস করলেন, আমি আরও কফি নেবনি কিনা। বুঝলাম তিনি আমার বিব্রত অবস্থাটা অনুভব করতে পেরেছেন। আমার আর কফি চাই না এই উত্তর দিতে গিয়ে দেখি তিনি আমার দিকে অপলক তাকিয়ে আছেন। তার সেই দৃষ্টিতে অপার বিস্ময় আর প্রশ্ন। হয়তো তিনি আমার এবং মিসেস ভ্যান হপারের প্রকৃত সম্পর্কটা বুঝবার চেষ্টা করছিলেন। মন্টি কার্লো আপনার কেমন লাগছে? আবার তিনি আমাকে প্রশ্ন করলেন। আলাপ আলোচনায় আমি কোনোদিনই পটু নই, স্কুলের মেয়ের মতো, তাই থতমত খেয়ে কোনো রকমে উত্তর দিলাম, মন্টি কার্লোর কৃত্রিমতা আমার এতটুকুও ভালো লাগে না। আমার কথা শেষ না হতেই মিসেস ভ্যান হপার বলে উঠলেন, ওর কথা শুনবেন না, ও কি ছাই কিছু বোঝে? কত মেয়ে তো মন্টি কার্লোতে আসবার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তাহলে তো আসল উদ্দেশ্যটাই ভেস্তে যাবে। মিস্টার ডি উইন্টারের মুখে ফুটে উঠল বিদ্রুপ ভরা বাঁকা হাসির একটু ঝলক। মিসেস ভ্যান হপার কাঁধ বেঁকিয়ে এক মুখ ধোয়া ছাড়লেন। মিস্টার ডি উইন্টারকে তিনি এতটুকুও বুঝতে পারেননি। মন্টি আমার বড় ভালো লাগে, কিন্তু প্রত্যেকবার শীতে এখানে না আসলে আমার স্বাস্থ্য ভেঙে পড়ে। আপনি তো বরাবর এখানে আসেন না, এবার এসেছেন কেন? বোধহয় গলফ খেলতে? কিছু ভেবেচিন্তে আমি আসিনি, হঠাৎ এসে পড়েছি। কথা কয়টি বলেই তিনি বিমনা হয়ে পড়লেন। হয়তো তার নিজের এই কথাগুলোই কোনো স্মৃতির তন্ত্রীতে সহসা ঘা দিয়েছে। সুন্দর মুখখানি আবার বিষণ্ণ তিক্ত হয়ে উঠল। মিসেস ভ্যান হপার কোনো কিছু লক্ষ্য না করে অনবরত বকবক করে যাচ্ছেন। ম্যান্ডালের ঘন কুয়াশা স্মৃতি নিশ্চয়ই আপনার মনে যাচ্ছে। বসন্তকালে ম্যান্ডালের শোভা বুঝি অতুলনীয় হয়ে ওঠে। মিস্টার ডি উইন্টার এবার আনমনে উত্তর দিলেন, হ্যাঁ, বসন্তকালে ম্যান্ডালের শোভা সত্যি অপূর্ব।
কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মিস্টার ডি উইন্টারের দিকে সন্তর্পণে তাকিয়ে আমি তখন ভাবছিলাম কবেকার দেখা সেই ছবিখানির কথা। সহসা মিসেস ভ্যান হপারের তীক্ষ্ণ স্বর আমার সকল তন্ময়তা ভেঙে দিল। আপনি এখানকার সকলকে চেনেন নিশ্চয়ই? তবে এবার বিশেষ নাম করা কেউ আসেনি। মিডলসেক্সের ডিউক তার বজরায় আছেন। আমি এখনও তার সাথে দেখা করে উঠতে পারিনি। নেল মিডলসেক্সকেও জানেন তো? ভারী সুন্দর দেখতে, তাই না? লোকে বলে তার দ্বিতীয় ছেলেটি নাকি ডিউকের ঔরসজাত নয়। অবশ্য আমি সব বিশ্বাস করি না, কারণ সুন্দরী হলে মেয়েদের নামে লোকে যা তা বলবেই। আচ্ছা, কাক্সটন দম্পতির বিবাহিত জীবন নাকি মোটেই সুখের হয়নি? কোনো উত্তরের আশা না করে মিসেস ভ্যান হপার এভাবে একটানা কথা বলে যেতে লাগলেন। নামগুলো যে মিস্টার ডি উইন্টারের কাছে একেবারেই অপরিচিত তাও তিনি লক্ষ্য করলেন না। মিস্টার ডি উইন্টার একটি কথাও না বলে আপন ভাবনায় মগ্ন হয়ে রইলেন। কিছুক্ষণ পর পরিচারক এসে খবর দিল দর্জি মিসেস ভ্যান হপারের জন্য অপেক্ষা করছে। মিস্টার ডি উইন্টার চেয়ার সরিয়ে সেই মুহূর্তে উঠে দাঁড়ালেন। আপনাকে আর আটকে রাখা উচিত হবে না, কারণ আপনি উপরে যেতে না যেতেই হয়তো আবার ফ্যাশন বদলে যাবে। তার কথা শ্লেষটুকু মিসেস ভ্যান হপার একটুও বুঝলেন না, বরং প্রশংসা মনে করে আরও খুশি হয়ে উঠলেন। লিফটের দিকে যেতে যেতে তিনি বললেন, আপনার সাথে আলাপ করে এত আনন্দ পেলাম কি বলবো। মাঝে মাঝে আমার ঘরে আসবেন। কাল বিকেলে আমার কয়েকজন বন্ধু আসবে চায়ের আসরে, আপনিও কেন আসুন না। আমি এবার বিরক্তিতে মুখ ফিরিয়ে নিলাম। ধন্যবাদ, কিন্তু আমি আসতে পারবো না বলে বিশেষ দুঃখিত। কাল বাইরে যাচ্ছি, কখন ফিরব কিছুই ঠিক নেই। আশা করি আপনাকে এরা ভালো ঘরেই থাকতে দিয়েছে। বেশ আরামে আছেন তো? কোনো অসুবিধে হচ্ছে না তো? আচ্ছা, আপনার চাকর সব জিনিসপত্র খুলে ঠিক করে গুছিয়ে রেখেছে নিশ্চয়ই? মিসেস ভ্যান হপারের অহত্যুক কৌতূহল ও গায়ে পড়া অন্তরঙ্গতার মাত্রা এতখানি ছাড়িয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। মিস্টার ডি উইন্টারের মুখের ভাব দেখে মনে মনে শঙ্কিত হলাম, কিন্তু খুব শান্ত সংযত স্বরে তিনি বললেন, না, আমার সাথে কোনো চাকর বাকর আসেনি। এজন্য আমার কোনো অসুবিধা হলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আশা করি আপনি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবেন। মিসেস ভ্যান হপার স্পষ্ট কথার আঘাতে এইবার প্রথম লজ্জায় কিংবা রাগে লাল হয়ে উঠলেন। তবুও বোকার মতো হেসে আমতা আমতা করে তিনি বললেন, সে কি আশ্চর্য তো। তারপর হঠাৎ আমার দিকে ফিরে বললেন, মিস্টার ডি উইন্টার কোনো সাহায্য চাইলে আশা করি তুমি তাকে সাহায্য করবে। তুমি তো এসব বিষয়ে খুবই কাজের মেয়ে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। মিস্টার ডি উইন্টার বিদ্রুপ ভরা দৃষ্টিতে একবার আমাদের দুজনের দিকেই তাকালেন। তারপর একটু হেসে বললেন, সুন্দর ও লোভনীয় প্রস্তাব, সন্দেহ নেই, কিন্তু তবুও বলছি আমার কোনো দরকার নেই। আর কোনো উত্তরের অপেক্ষা না করে তিনি তখনই চলে গেলেন সেখান থেকে। লিফটে উঠতে উঠতে মিসেস ভ্যান হপার বললেন, ভারী অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, এরকম হঠাৎ যে উনি চলে গেলেন এটাও একরকমের ঠাট্টা, কি বলো? পুরুষেরা মাঝে মাঝে সত্যি কেমন দুর্বোধ্য হয়ে ওঠে। একটা ঝাঁকুনি দিয়ে লিফট থেমে গেল। ঘরের দিকে যেতে যেতে তিনি আবার আমাকে বললেন, একটা কথা তোমাকে বলছি, ভেবো না আবার আমি রাগ করে বলছি। আজ মিস্টার ডি উইন্টারের সাথে তোমার আলাপ করবার আগ্রহ দেখে আমি সত্যি বড় অবাক হয়ে গেছি। পুরুষেরা এরকম গায়ে পড়া স্বভাব কিন্তু একেবারেই পছন্দ করে না। আমি চুপ করে রইলাম। কি আর বলবো? বলবার তো কিছু নেই। একটু শ্লেষের হাসি এসে আবার তিনি বললেন, বিরক্ত হও না আমার কথায়। আমি তোমার মায়ের বয়সী। তোমার ব্যবহার আর আদব কায়দার জন্যে আমি তো দায়ী। কাজেই আমার উপদেশ একটু আধটু শুনলে তোমার ক্ষতি হবে না। তারপর একটি গানের কলির সুর ভাঁজতে ভাঁজতে তিনি তার শোবার ঘরের দিকে চলে গেলেন। আমি বসবার ঘরে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলাম। অপরাহ্নের পড়ন্ত রোদ তখনও উজ্জ্বল, মৃদুমন্দ বাতাস বইছে, আর আধ ঘন্টা পর ঘরের জানলা বন্ধ করে এখানে ব্রিজ খেলার আসর জমবে। আমার উপস্থিতিতে মিসেস ভ্যান হপারের বান্ধবীদের অবাধ আলোচনার নগ্নতা খানিকটা বাধা পায়।
তাই তারা আমার উপর খুব খুশিও নন। তার পুরুষ বন্ধুর দল আমি মাত্র স্কুলের গণ্ডি পার হয়েছি ভেবে আমাকে ভদ্রতার খাতিরে মাঝে মাঝে ইতিহাস, অঙ্কনবিদ্যা এসব বিষয়ে দু একটা প্রশ্নও করে। এভাবে অনর্থক সময় বয়ে যায়। বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কয়েকদিন আগে বেড়াতে গিয়ে মনো করতে জীর্ণ পুরনো একটি বাড়ি দেখেছিলাম। বাড়িটির ভাঙা ছাদের একদিকে ছোট্ট একটি জানালা। কতকালের পুরনো বাড়ি কে জানে। সহসা সেই বাড়িটির ছবি আমার চোখের ওপর ভেসে উঠল। কাগজের বুকে পেন্সিলের রেখায় তাকে ফুটিয়ে তুলব ভেবে কাগজ পেন্সিল নিয়ে বসলাম। কতক্ষণ আঁকার পর দেখি বাড়ি নয়, আমি এঁকেছি একখানি মুখ। বড় বিষণ্ণ তার চোখের দৃষ্টি, তীক্ষ্ণ নাক, ঠোঁটের এক কোণে বিদ্রুপ ভরা হাসির ছটা। হঠাৎ লিফট বয় এক টুকরো কাগজ হাতে নিয়ে ঘরে ঢুকল। আমি তাকে বললাম, ম্যাডাম শোবার ঘরে আছেন। কিন্তু ছেলেটি মাথা নেড়ে বলল, চিঠিটা নাকি আমারই। অবাক হয়ে সেটা খুলে দেখি তাতে অপরিচিত হাতের একছত্র লেখা। আজ বিকেলে আমার অভদ্র ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। মাত্র এই কয়টি কথা, কোনো আরম্ভ বা শেষ নেই চিঠিখানির। খামের ওপরে আমার নাম লেখা। সবচেয়ে আশ্চর্য হলাম নামটি নির্ভুলভাবে লেখা হয়েছে দেখে। কোনো উত্তর দেবেন কি? না। ছেলেটি চলে গেল। চিঠিটা পকেটে রেখে আমি আবার আঁকতে শুরু করলাম। কিন্তু কেন জানি না আর ভালো লাগলো না আঁকতে। আমার আঁকা মুখখানি কেমন যেন প্রাণহীন পাষাণের মতো কঠিন হয়ে গেল এক নিমেষে। পরদিন 102 ডিগ্রি জ্বর নিয়ে মিসেস ভ্যান হপারের ঘুম ভাঙল। ডাক্তারকে তখনই ফোন করলাম। ডাক্তার এসে বললেন, সাধারণ ইনফ্লুয়েঞ্জা, ভয়ের কারণ নেই, তবে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়া দরকার। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, অন্তত দিন 15 জন্য একজন নার্সের ব্যবস্থা করুন। আপনি তো একে নড়াচড়া করতে পারবেন না। নার্সের কি দরকার, আমি একাই সব করতে পারবো। এ কথা ডাক্তারকে বলতে যাবার আগেই দেখি মিসেস ভ্যান হপার তার প্রস্তাবে রাজি হয়ে গেছেন। নার্স রাখলে তার এই সাধারণ অসুস্থতাই বিশেষ গুরুত্ব পাবে, এ কথা ভেবেই হয়তো তিনি এই ব্যবস্থায় সায় দিয়েছেন। তার অসুস্থতার খবর এখনই চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপর বন্ধু বান্ধবেরা ঘন ঘন দেখতে আসবে, ফোনে সংবাদ নেবে, কত ফুল পাঠাবে। মন্টি কার্লো জীবন বড় একঘেয়ে হয়ে পড়েছিল তার কাছে। এবার এই অসুস্থতাই একটু বৈচিত্র্যের সন্ধান দেবে হয়তো। সেদিন মিসেস ভ্যান হপারকে তার সবচেয়ে সুন্দর ও দামি জ্যাকেট পরিয়ে নরম বালিশের ওপর আধশোয়াভাবে শুইয়ে রেখে আমি চলে এলাম। নার্স এসে গেছে, এবার আমার ছুটি। সেদিন সন্ধ্যাবেলায় চায়ের আসরে যাদের আমন্ত্রণ ছিল তাদের এই অসুস্থতার খবর ফোনে জানিয়ে দিলাম। তারপর আর কিছু করবার ছিল না বলে নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই আমি খাবার ঘরের দিকে চললাম। বেলা 1টার আগে কেউ খেতে আসে না, তাই ঘরটি তখন একেবারে খালি। কিন্তু একটু এগিয়েই দেখতে পেলাম আমাদের পাশের টেবিলে মিস্টার ডি উইন্টার বসে আছেন। আমি এই আকস্মিক ঘটনার জন্য একেবারেই তৈরি ছিলাম না। ভেবেছিলাম তিনি বাইরে গেছেন। হঠাৎ আমার মনে হলো আমাদের সাথে দেখা যাতে না হয় সেজন্যই হয়তো তিনি এত আগে খেতে এসেছেন। মুহূর্তকালের জন্য ভাবলাম ফিরে চলে যাই, কিন্তু আমি তখন ঘরের মাঝখানে এসে পড়েছি। এ অবস্থায় কি যে করব ভেবে পেলাম না। কোনো দিকে না তাকিয়ে সোজা আমাদের টেবিলে গিয়ে বসে পড়ে তোয়ালেটি খুলে কোলে পাততে যাব, তখন কি করে হঠাৎ ধাক্কা লেগে টেবিলের ওপর ফুলদানিটা উল্টে পড়ে গেল। ফুলদানির জল আমার কোলে পড়ে তোয়ালেটি ভিজিয়ে দিল। ঘরের এক কোণে ওয়েটার দাঁড়িয়েছিল, সে কিছুই দেখতে পায়নি। কিন্তু সেই মুহূর্তে মিস্টার ডি উইন্টার শুকনো তোয়ালে হাতে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। উঠে আসুন, এভাবে বসবেন কি করে, গম্ভীর স্বরে বললেন। তারপর শুকনো তোয়ালেটি দিয়ে টেবিল ঝাড়তে লাগলেন। ওয়েটার এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে এলো। আমি তাকে বললাম, আপনি এত ব্যস্ত হবেন না, এতে আমার কোনো অসুবিধে হবে না। তিনি তার কোনো উত্তর দিলেন না। ওয়েটার ফুলদানিটি তুলে এদিক ওদিক ছড়ানো ফুলগুলোকে সযত্নে আবার সাজিয়ে রাখতে লাগলো। এবার তিনি বলে উঠলেন, ওগুলো থাক, আমার টেবিলে আরেকটি জায়গা করে দাও, উনি আমার সাথে খাবেন। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। তাড়াতাড়ি বলে উঠলাম, না না, তা হয় না। কেন? কি বলবো ভেবে পেলাম না।
আমি তো জানি তিনি আমার সাথে খেতে পছন্দ করবেন না, শুধু ভদ্রতার খাতিরেই ব্যবস্থা করছিলেন। আমি অনুনয় করে বললাম, দয়া করে আপনি ভদ্রতা রক্ষার জন্য এত ব্যস্ত হবেন না, আমি এখানে বসেই বেশ খেতে পারবো। নিছক ভদ্রতা রক্ষার জন্যই আমি বলছি না, আপনি আমার সাথে খেলে সত্যি আমি খুশি হব। ফুলদানি উল্টে না গেলেও আমি আপনাকে এই অনুরোধই করতাম। আমার মুখের দিকে তাকিয়ে বোধহয় তিনি আমার দ্বিধা বুঝতে পারলেন, তাই একটু হেসে এবার বললেন, আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে না বুঝতে পারছি। যাক, এখন তো আসুন, ভালো না লাগলে কোনো কথা আমরা নাইবা বললাম। কি আর করব, সসংকোচে তার পাশে গিয়ে বসলাম। তারপর আমরা খেতে লাগলাম একটি কথাও না বলে। আশ্চর্য, এই নীরবতার মাঝে এতটুকুও জড়তা ছিল না। এ যেন একান্ত সহজ ও স্বাভাবিক। তার নির্লিপ্ত ভাব দেখে মনে হলো এটাই তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। আপনার বন্ধুর কি হয়েছে? হঠাৎ তিনি আমার দিকে চেয়ে প্রশ্ন করলেন। আমি তাকে মিসেস ভ্যান হপারের ইনফ্লুয়েঞ্জার কথা জানালাম। তাই নাকি? ভারী দুঃখের কথা তো। আবার কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, আমার চিঠি পেয়েছিলেন তো? সেদিনকার অভদ্র ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমার একক জীবনে নিঃসঙ্গতাই আমাকে অসামাজিক অভদ্র করে তুলেছে। না না, আপনি তো কোনো অভদ্র ব্যবহার করেননি। তবে মিসেস ভ্যান হপারের হয়ে এটুকু বলতে চাই যে সেদিন তিনি কোনো উদ্দেশ্য নিয়ে ওরকম ব্যবহার করেননি। ওটাই তার স্বভাব। প্রত্যেকের সাথেই, বিশেষ করে নামজাদা লোকেদের সাথে তিনি ওরকম করেন। কিন্তু আমাকে তিনি নামজাদা লোক ভাবলেন কেন? একটু দ্বিধা করে উত্তর দিলাম, বোধহয় ম্যান্ডারলের জন্যে। এবার তিনি চুপ করে রইলেন। অসন্তোষের ক্ষীণ রেখা তার কপালে ভেসে উঠল। আমি যেন কোনো নিষিদ্ধ জায়গায় অনধিকার প্রবেশ করেছি। ম্যান্ডারলের তার নিজের বাড়ি, এবং ম্যান্ডারলের অপরূপ সৌন্দর্যের কথা কে না জানে। কিন্তু তারই কথা তোলা মাত্র কেন তিনি এমন বিবর্ণ ও নীরব হয়ে যান? ম্যান্ডারলে যেন তার এবং অন্য সকলের মাঝে দুর্ভেদ্য এক প্রাচীর। কোনো কথা না বলে আমরা খেতে লাগলাম। হঠাৎ একখানি ছবির কথা আমার মনে পড়ল। আমি যখন খুব ছোট ছিলাম তখন একবার গাঁয়ের এক দোকান থেকে 2 পেন্স দিয়ে ছবিটি কিনেছিলাম। ছবিখানি ছিল প্রাসাদোপম অপূর্ব সুন্দর একটি বাড়ির। কারুকার্যময় সুন্দর বাড়িটি শ্বেতপাথরের সিঁড়ি, সবুজ প্রাঙ্গণ, অদূরে নীল সাগরের বেলাভূমি ছবির বুকে জমকালো রঙের রেখায় সত্যি অপূর্ব হয়ে ফুটে উঠেছিল। কোন জায়গার ছবি দোকানিকে এই প্রশ্ন করলে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল, বোধহয় আমার অজ্ঞতার জন্য। তারপর সে উত্তর দিয়েছিল, তাও জানো না, এ যে ম্যান্ডারলে। সেই ছবিখানি তারপর কোথায় কোন বইয়ের মধ্যে হারিয়ে গেছে কে জানে। আজ হঠাৎ মনে পড়তেই আমি বুঝতে পারলাম ম্যান্ডারলে সত্যি অন্য সমস্ত জায়গা থেকে কত স্বতন্ত্র। ম্যান্ডারলে সত্যি সাধারণ আলোচনার বাইরে। বোধহয় তাই মিস্টার ডি উইন্টার এ বিষয়ে কোনো কথা হলেই বিমনা ও বিরক্ত হয়ে ওঠেন। নীরবতা ভেঙে হঠাৎ তিনি বলে উঠলেন, আপনার বন্ধু তো আপনার চাইতে বয়সে অনেক বড়। উনি কি আপনার আত্মীয় নাকি অনেক দিনের পরিচিত কেউ? না, উনি আমার কেউ হন না। আমি ওর অধীনে কাজ করি মাত্র। উপযুক্ত সাথী হবার জন্য উনি আমাকে শিক্ষা দিচ্ছেন। এজন্য আমি বছরে 90 পাউন্ড পাচ্ছি। টাকা দিয়ে সাথী কেনা যায় তা তো জানতাম না। এ যে একেবারে দাসপ্রথার মতো দেখছি। আমি একবার অভিধানে সাথী শব্দের অর্থ দেখেছিলাম। তাতে লেখা ছিল সাথী মানে অন্তরঙ্গ বন্ধু। তার সাথে তো কোনো দিক দিয়েই আপনার এতটুকু মিল নেই। এবার তিনি একটু হাসলেন। তার সেই নির্বিকার ভাব আর নেই। এখন তিনি একান্তই সহজ মানুষ। কেন এ কাজ করছেন? আমার কাছে 90 পাউন্ডের মূল্য তো কম নয়। আপনার আর কে কে আছে? কেউ নেই। আপনার নামটি কিন্তু ভারী সুন্দর, একটু অসাধারণও বটে। নামের মতো আমার বাবাও কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ লোক ছিলেন। তার কথা আমাকে বলুন। আমি এবার অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার মনের মণিকোঠায় আমার বাবার স্মৃতি যখের ধনের মতো কত সঙ্গোপনে আমি সঞ্চয় করে রেখেছি। মিস্টার ডি উইন্টারের কাছে যেমন, তার ম্যান্ডারলে
আমার কাছে আমার বাবার স্মৃতিও তেমনি একান্ত আমারই একেলার ধন। মন্টি কার্লোর জনাকীর্ণ খাবার ঘরে বসে কি করে আমি আমার সেই আপন কথা বলবো? কিন্তু সেদিন সেই অসম্ভবও সম্ভব হয়েছিল। আজও ভাবলে অবাক হয়ে যাই, কি করে সেদিন আমার মতো লাজুক মুখচোরা মেয়ে তার পারিবারিক কথা, তার জীবনের সকল গোপন ব্যথার কাহিনী অপরিচিত এক ভদ্রলোকের কাছে উজাড় করে দিয়েছিল। তার গভীর চোখে নীরব ভাষায় কি যে আন্তরিকতা ছিল জানি না। আমার লজ্জা আর সংকোচের বাঁধ ভেঙে গেল। আমার ছেলেবেলাকার সুখ দুঃখে মেশানো নানা রঙের দিনগুলির স্মৃতি আমি অনর্গল বলে যেতে লাগলাম। আমার বাবার কথা, মায়ের কথা, বাবার চরিত্রের অসাধারণ ব্যক্তিত্ব, তার স্বভাবের অনাবিল মাধুর্য, বাবার প্রতি আমার মায়ের প্রাণঢালা ভালোবাসা, নিদারুণ শীতের প্রকোপে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ, তারপর মাত্র 5 মাসের ব্যবধানে আমার মায়েরও শেষ যাত্রা। আমার দুর্বল ভাষার বর্ণনায় কতটা ফুটে উঠেছিল জানি না, কিন্তু আমি আমার সকল কথা একের পর এক বলে গেলাম। তারপর একসময় আমার সব কথা গেল ফুরিয়ে। তাকিয়ে দেখি ঘরে চারদিকে লোকে লোকারণ্য, সকলেই গালগল্প আর খাওয়ার আনন্দে মশগুল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টো বেজেছে। তাহলে 1.5 ঘন্টা আমরা এভাবে বসে আছি এবং আমি কেবল অবিরাম কথা বলে যাচ্ছি। এক নিমেষে আমার স্বপ্নের কুহিলি গেল কেটে। অপ্রস্তুত ও লজ্জিত হয়ে আমি তার এতটা সময় নষ্ট করেছি বলে ক্ষমা চাইলাম, কিন্তু আমার কথায় তিনি কান দিলেন না। আমার দিকে তাকিয়ে বললেন, আপনার নামটি ভারী সুন্দর, অসাধারণ, একথা আগেই বলেছি। কিছু মনে না করলে আরও বলতে চাই, আপনার বাবার মতো আপনিও চমৎকার। অনেকদিন পর আমি সত্যিকারের আনন্দ পেলাম। আমার জীবনের হতাশা, নিঃসঙ্গতার দুঃসহ জ্বালা থেকে যেন আপনি আমাকে কিছুক্ষণের জন্য মুক্তি দিয়েছেন। তার দিকে তাকিয়ে বুঝলাম তিনি সত্যি কথাই বলেছেন। এখন তাকে ঘিরে যেন আর কোনো অস্পষ্টতার কুয়াশা নেই। তিনি আবার বলতে লাগলেন, আমারও আপনার এক বিষয়ে আশ্চর্য মিল আছে। আমরা দুজনেই সংসারে বড় একলা। আমার অবশ্য একটি বোন আছে, তার সঙ্গে আমার খুব কমই দেখা হয়। আর আছেন বৃদ্ধা দিদিমা, বছরে 3-4 বার তাকে দেখতে যাই, কিন্তু দুজনের একজনকেও ঠিক সাথী বলা চলে না। মিসেস ভ্যান হপারের ভাগ্য সত্যিই খুব ভালো, কারণ বছরে মাত্র 90 পাউন্ডের বিনিময়ে তিনি আপনার মতো এমন সাথী পেয়েছেন। আপনি ভুলে যাচ্ছেন, আপনার তবু বাড়ি আছে, আমার যে কিছুই নেই। কথাটা বলেই বুঝতে পারলাম আবার ভুল করেছি। অনুশোচনায় মন ভরে উঠল। তার চোখের দৃষ্টি এক নিমেষে আবার উদ্ভ্রান্ত ও কঠিন হয়ে উঠেছে। বড় অস্বস্তি বোধ করতে লাগলাম। তিনি সিগারেট ধরাবার জন্য মাথা নিচু করলেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, শূন্য বাড়ি নিঃসঙ্গতা জনাকীর্ণ হোটেলে নিঃসঙ্গতার মতোই দুঃসহ। তার মুখের দিকে তাকিয়ে মনে হলো কি একটা কথা যেন তিনি বলতে চাইছেন, হয়তোবা ম্যান্ডারলের কথা, কিন্তু মনের সাথে বোঝাপড়া করে অবশেষে তার দ্বিধারই জয় হলো বোধহয়, কারণ এবার তিনি অন্য প্রসঙ্গে এলেন। তাহলে অন্তরঙ্গ সাথীরা ছুটি? অত্যন্ত সহজভাবে তিনি প্রশ্ন করলেন। আবার তিনি স্বাভাবিক হয়ে উঠেছেন। ছুটিটা কিভাবে উপভোগ করবেন? তার এই প্রশ্ন আমাকে মনোকর সেই পুরনো জীর্ণ বাড়িটির কথা মনে করিয়ে দিল। একবার খাতা পেন্সিল নিয়ে সেখানে গেলে তো বেশ হয়। আমি তাকে সংকোচ ভরে কথা জানালাম। তিনি বললেন, আমি আপনাকে গাড়ি করে সেখানে নিয়ে যাব। মিস্টার ডি উইন্টারের সাথে আলাপ করা নিয়ে গতকাল রাত্রে মিসেস ভ্যান হপারের নির্লজ্জ অপবাদ হঠাৎ আমার মনে পড়ল। ভাবলাম মোনাকোর কথা বলে ভালো করিনি, কারণ তিনিও হয়তো ভাববেন গাড়িতে যাওয়ার জন্য এটা একটা ছল মাত্র। মিস্টার ডি উইন্টারের সাথে একত্রে খাওয়ায় আমার মর্যাদা ইতিমধ্যেই অনেকটা বেড়ে গেছে। আমরা উঠে দাঁড়াতেই ওয়েটার এসে আমার চেয়ার সরিয়ে দিল। আমার দিকে তাকিয়ে নত হয়ে হাসি মুখে সম্মান জানিয়ে মেঝেতে পড়ে যাওয়া আমার রুমালটি উঠিয়ে আমার হাতে দিল। তার আগে সেই নির্বিকার ও অবহেলার ভাব আজ আর নেই। এই অভাবনীয় পরিবর্তন মিস্টার ডি উইন্টারের চোখে পড়ল না, কারণ তিনি তো জানেন না মাত্র গতকালও আমাকে ঠান্ডা বাসি খাবার দেওয়া হয়েছিল। এসব কথা ভাবতেই আমার নিজের ওপর বড় ঘৃণা হলো। আবার আমার বাবার কথা মনে পড়ল। তিনি বড়লোকের সাথে মেলামেশা করা বা চালবাজি করা একেবারেই পছন্দ করতেন না।
এ বিষয়ে আমাকে তিনি সব সময় কত সতর্কও করেছেন। কি ভাবছেন? তার প্রশ্নে আমার চিন্তার সূত্র ছিঁড়ে গেল। তাকিয়ে দেখি তিনি আমার দিকে অপলক চেয়ে আছেন। কোনো কারণে আপনি কি বিরক্ত হয়েছেন? তিনি আবার প্রশ্ন করলেন। আনমনে সত্যি আমি কত কি যে ভাবছিলাম। এখন কফি খেতে খেতে তাকে তা বলতে লাগলাম। একবার ব্লেজ নামে এক মেয়ে দর্জির কাছে আমি মিসেস ভ্যান হপারকে নিয়ে গিয়েছিলাম। তিনি তার কাছ থেকে সেবার 3টে পোশাক কিনেছিলেন। তারপর আমি ব্লেজের কর্মরত একটা ছবিও এঁকেছিলাম। ক্লান্ত চোখে সে সেলাই করছে। ঘরে মেঝেময় সেলাইয়ের সাজ সরঞ্জাম এদিক ওদিক ছড়ানো রয়েছে। তার সেই ছবি আজও আমার স্পষ্ট চোখে ভাসে। তারপর একদিন ব্লেজ আমাকে 100টি ফ্রাঙ্ক দিয়ে বলল, আপনার মনিবকে আমার দোকানে আনবার জন্য সামান্য এই কমিশন গ্রহণ করলে খুব খুশি হব। আমি তা নিতে অস্বীকার করায় সে অপ্রস্তুত হয়ে বলল, এতে দোষের কিছু নেই, ওইটাই নিয়ম। আচ্ছা, একদিন না হয় আপনি আমার দোকানে আসবেন, আপনাকে একটা পোশাক এমনিতেই দিয়ে দেব। খুব ছোটবেলায় নিষিদ্ধ বই লুকিয়ে পড়লে যেরকম অপরাধী মনে হয় নিজেকে, সেদিনও ঠিক সেই রকম একটা অনুভূতি হয়েছিল। আজে যেন সেদিনের মতো নিজেকে বড় ছোট মনে হচ্ছে। ভেবেছিলাম আমার তুচ্ছ গল্প শুনে তিনি হয়তো হাসবেন, কিন্তু তিনি আমার দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমার মনে হয় আপনি মস্ত বড় ভুল করেছেন। কেন? 100 ফ্রাঙ্ক নিতে রাজি না হয়ে? না না, তা কেন? আপনি আমাকে এতটা ছোট ভাববেন না। আমার মনে হয় মিসেস ভ্যান হপারের মতো লোকের কাছে আসা আপনার ভুল হয়েছে। এ ধরনের চাকরি আপনার জন্য নয়। আপনি অত্যন্ত ছেলে মানুষ। এরকম চাকুরে জীবনে আরও কত ব্লেজের দেখা পাবেন। হয় আপনাকে আপন সত্তা ব্যক্তিত্ব হারিয়ে ওই ব্লেজদের একজন হয়ে যেতে হবে, না হয় আদর্শ বজায় রাখতে গিয়ে অনেক আঘাত সইতে হবে এবং শেষ পর্যন্ত হারও মানতে হবে। আচ্ছা, এমন কাজে আসতে কে আপনাকে বুদ্ধি দিয়েছিল বলুন তো? তার এই সহজ সরল প্রশ্নে আমার মনে হলো আমরা যেন কতকালের পরিচিত বন্ধু। কয়েক বছরের অদর্শনের পর যেন আজ আবার আমাদের দেখা হয়েছে। আপনার ভবিষ্যতের কথা একবারও ভেবেছেন কি? মনে করুন মিসেস ভ্যান হপারের যখন আপনাকে আর ভালো লাগবে না, তখন কি হবে? একটু হেসে আমি তাকে বললাম যে এজন্য আমি ভাবি না। আত্মবিশ্বাস, কর্মশক্তি ও বয়স সবই আমার আছে, তাই এ সংসারে মিসেস ভ্যান হপারদের অভাব কোনোদিনই হবে না। আপনার বয়স কত? একটু হেসে তিনি প্রশ্ন করলেন। আমার বয়স শুনে মুখখানি তার চাপা হাসির ছটাই উজ্জ্বল হয়ে উঠল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এরকম বেপরোয়া হওয়া এ বয়সটারই ধর্ম, সেটা জানি। শত বাধা বিপত্তিতেও এখন আপনি ভবিষ্যৎ সম্বন্ধে এতটুকুও বিচলিত হবেন না। সত্যি, আমি যে এ জীবনে এই বয়সটা আর ফিরে পাব না, তা ভেবে ভারী দুঃখ হচ্ছে। কিন্তু যাক, এখন ওপরে গিয়ে চটপট তৈরি হয়ে আসুন, আমি গাড়ি নিয়ে আসছি। ওপরে যেতে যেতে আমি মিস্টার ডি উইন্টারের কালকের ব্যবহারের কথা ভাবছিলাম। তার কালকের ব্যবহারের জন্য আমি তাকে কত ভুল বুঝেছিলাম। আজ কয়েক ঘন্টার মধ্যেই তিনি আমার একান্ত দরদি বন্ধু হয়ে গেছেন। সেদিন বিকেলবেলায় তার সাথে বেরিয়ে আমি যে আনন্দ পেয়েছিলাম, আমার জীবনে তা অক্ষয় সম্পদ। সেদিনকার মন্টি কার্লো যেন আমার এতদিনকার পরিচিত একঘেয়ে মন্টি কার্লো নয়। মন্টি কার্লোর আকাশে বাতাসে সেদিন নূতন জীবনের স্পন্দন অনুভব করেছিলাম। সেদিনকার মৃদুমন্দ বাতাস যেন আমার গায়ে তা স্নেহকোমল পরশ বুলিয়ে দিচ্ছিল। কারণে অকারণে আমরা দুজনে কত হেসেছিলাম, সেই হাসির প্রতিধ্বনি যেন আজও আমার কানে বাজে। মিসেস ভ্যান হপারের ইনফ্লুয়েঞ্জা, ব্রিজ খেলা, পার্টি, এমনকি আমার নগণ্য অবস্থার কথা সবই নিঃশেষে ভুলে গেলাম। আমার মধ্যে লজ্জায় সংকুচিতা যে ভীরু মেয়েটি ছিল, সেদিনকার বাতাসের সাথে সেও যেন কোথায় মিলিয়ে গেল।